যেমনটা কি আমরা প্রথম দিনই বলেছিলাম, যেদিন সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম সেদিনই বলেছিলাম যে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু ক্লাস করব। আমরা এর আগের দিন প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার কব, কিয়াহা और कैसे বলে যে চ্যাপ্টারটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসে, গত বছরে সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে সিটেটে, সেই সমস্ত প্রশ্ন এবং কিছু আমরা প্র্যাকটিস কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রারম্ভিক সমাজ। অর্থাৎ আমাদের অলরেডি প্রথম চ্যাপ্টারটা হয়ে গেছে, এবার যেই চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ঠিক একই রকমভাবে আমরা আজকে এই প্রারম্ভিক সমাজ নিয়ে একটা ক্লাস এবং সেই প্রারম্ভিক সমাজ চ্যাপ্টারের ওপরে কি কি প্রশ্ন এসেছে গত সিটেটে, অর্থাৎ 2011 থেকে আজ পর্যন্ত কত প্রশ্ন এসেছে এই প্রারম্ভিক সমাজ চ্যাপ্টারটা থেকে, সমস্ত আমরা প্রশ্নগুলো দেখব এবং সাথে কিছু প্র্যাকটিস সেটাও আলোচনা করব। তো চলো আজকের ক্লাসে যাওয়া যাক। তাহলে আজকের বিষয় হচ্ছে প্রারম্ভিক সমাজ। শুরু হচ্ছে কি দিয়ে? आरंभिक मानव অর্থাৎ আখির वे इधर उधर क्यों घूमते थे। আমরা এর আগেই জেনেছি এর আগের চ্যাপ্টারে যে মানুষ কোথায় বাস করত, কোন নদীর তীরে বাস করত, কোথায় কোথায় নগর উঠেছিল। এবার যে প্রসঙ্গটা উঠে আসছে সেটা হচ্ছে যে আখির वे इधर उधर क्यों घूमते थे, অর্থাৎ সেই সমস্ত মানুষগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যেত। বলছে যে हम उन लोगों के बारे में जानते हैं जो इस उपमहाद्वीप में 20 लाख साल पहले रहा करते थे। आज हम उन्हें आखेटक खाद्य संग्राहक के नाम से जानते हैं। भोजन का इंतजाम करने की विधि के आधार पर उन्हें इस नाम से पुकारा जाता है। आमतौर पर खाने के लिए वे जंगली जानवरों का शिकार करते थे। কি বলছে? বলছে আমরা এর আগের চ্যাপ্টারেও জেনেছিলাম যে মোটামুটি 20 লাখ বছর আগে কি করছিল, এই যে আহ, তোমার উপমহাদ্বীপ ছিল যেটা, সেখানে কি করেছিল, মানুষগুলো বসবাস করছিল এবং সেই মানুষগুলো কি করেছিল, আখেটক। আখেটক মানে কি? আখেটক মানে আমি এর আগের দিনও বলেছিলাম যে আখেটক মানে হচ্ছে যারা পশু কি করে, পশু শিকার করে, ঠিক আছে, অর্থাৎ পশু শিকার করে সেটাকে তারা ভোজন হিসেবে গ্রহণ করে। তো এই তাদেরকেই বলা হচ্ছে আখেটক, অর্থাৎ খাদ্য সংগ্রাহক। আখেটক মানে পশু সংগ্রহ করে যারা খাদ্য সংগ্রহ করে তাদেরকে বলা হয়। भोजन का इंतजाम करने की विधि के आधार पर उन्हें इस नाम से पुकारा जाता है। তার মানে কি, তারা খাদ্য খাদ্য সংগ্রহ করে এরকম ভাবে, তাই এদেরকে কি বলা হচ্ছে, আখেটক বলা হচ্ছে। आमतौर पर खाने के लिए वे जंगली जानवरों का शिकार करते थे, मछलियां और चिड़िया पकड़ते थे, फल मूल दाने पौधे पत्तियां अंडे इकट्ठा किया करते थे। हमारे उपमहाद्वीप जैसे गर्म देशों में पेड़ पौधों की अगणित प्रजातियां मिलती है, इसलिए पेड़ पौधों से मिलने वाले खाद्य पदार्थ भोजन के अत्यंत महत्वपूर्ण स्रोत है। তার মানে কি, এই যে তাহলে তাদেরকে আখেটক আমরা কেন বলছি, তারপরে তারা ভোজনের ইন্তজাম করার জন্য এখান থেকে ওখানে যেত, এই জন্য তাদেরকে এই নাম হিসেবে ডাকা হয়। তারপর কি বলছে, তারা সাধারণত কি কি শিকার করত, জঙ্গলে যে সমস্ত পশু থাকতো, জানোয়ার থাকতো, তারপর তারা মাছ শিকার করত, চিড়িয়া পাকড়নে থে অর্থাৎ চিড়িয়া পাখিটাও তারা ধরতো, ফল মূল গাছপালা, তারপরে अंडे इकट्ठा करते थे অর্থাৎ পশু পাখির अंडे। हमारे उपमहाद्वीप जैसे गर्म देशों में মানে আমাদের তখন অখণ্ড ভারত ছিল, সেই মহাদ্বীপটার কথা বলা হচ্ছে, উপমহাদ্বীপটার কথা বলা হচ্ছে। সেখানে কি হচ্ছে, বিভিন্ন রকমের গাছপালা বিভিন্ন রকমের প্রজাতি কিন্তু পাওয়া যেত। इसलिए पेड़ पौधे से मिलने वाले खाद्य पदार्थ भोजन के अत्यंत महत्वपूर्ण स्रोत थे। তার মানে কি, এই জন্য অর্থাৎ জঙ্গলে যে এত কিছু খাবার পাওয়া যেত, এত প্রজাতির গাছপালা ছিল, এত প্রজাতির পশু পাখি ছিল, এই জন্য কি হতো, ভোজনের জন্য অর্থাৎ খাবারের জন্য স্রোত হিসেবে জঙ্গলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই না? বেশ, পরের প্যারাটা দেখি। आखेटक खाद्य संग्राहक समुदाय के लोगों के एक जगह से दूसरी जगह पर घूमते रहने के पीछे कम से कम 4 कारण हो सकते हैं। কি বলেছে? বলছে आखेटक खाद्य संग्राहक समुदाय के लोगों के एक जगह से दूसरी जगह पर घूमते रहने के पीछे कम से कम 4 कारण, কম সে কম মানে মোটামুটি বা কম হলেও 4টা কারণ কিন্তু ছিল।
সেই 4টা কারণ সম্পর্কে আমরা বলবো, কারণ এই যে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দেয়। আমি এর আগের দিনেও বলেছি যে আমি নোটের মধ্যে যে সমস্ত লাইনগুলো দেব সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একবারে এনসিইআরটির বই থেকে বাছাই করা সমস্ত লাইন, ঠিক আছে? অর্থাৎ এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, ঘুরিয়ে ফিরিয়ে হলেও এখান থেকেই প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমরা মেনে নিতে পারো। বেশ, তাহলে मोटामोटी আমরা কি দেখলাম যে आखेटक खाद्य संग्राहक समुदाय के लोगों के एक जगह से दूसरी जगह पर घूमते रहने के पीछे कम से कम 4 कारण हो सकते हैं। অর্থাৎ যারা পশু শিকার করে, যারা খাদ্য সংগ্রহ করে বেড়ায়, সেই সমস্ত সমুদায়ের মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যে যেত, এর পেছনে মোটামুটি 4টা কারণ আছে। এখন সেই প্রত্যেকটা কারণ আমরা আলোচনা করব। প্রথম কারণ কি বলছে? প্রথম কারণ বলছে যে पहला कारण ए किसी सॉरी ए की यह कि अगर वे एक ही जगह पर ज़्यादा दिन तक रहते तो आसपास के पौधों, फलों और जानवरों को खाकर समाप्त कर देते थे, इसलिए और भोजन की तलाश में उन्हें दूसरी जगह पर जाना पड़ता था। মানে কি, একটা জায়গায় তারা রয়েছে, সেই একটা জায়গার মধ্যে যতগুলো পশু পাখি রয়েছে, যতগুলো খাবার রয়েছে, সেই দীর্ঘদিন ধরে সেই একটা জায়গার মধ্যে থাকলে কি হতো, সেখানকার সেখানকার যে খাদ্য, এখন যদি আমি একটা গাছ থেকে প্রতিদিন ফল পারি, তাহলে একটা সময় গিয়ে কি হবে, সেই গাছের ফলটা শেষ হয়ে যাবে, তাই না? সেরকমই ওই যে পশু পাখি যারা শিকার করে খেত, সেই সমস্ত মানুষগুলো দীর্ঘদিন একটা জায়গায় থাকার ফলে সেই সমস্ত জায়গার যে ফলগুলো, সেই সমস্ত জায়গার যে খাবারগুলো, সেগুলো আস্তে আস্তে কি হতো, শেষ হয়ে যেত। তাই তাদের কি করতে হতো, তাই তাদের খাবারের উদ্দেশ্যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় কিন্তু যেতে হতো। এটা গেল প্রথম কারণ। তাহলে প্রথম কারণ হিসেবে এটা গেল। সেকেন্ড কারণ কি বলছে দেখো, বলছে दूसरा कारण अर्थात দ্বিতীয় কারণটা কি বলছে, বলছে ये कि जानवर अपने शिकार के लिए या फिर हिरन और मवेशी अपना चारा ढूंढने के लिए एक जगह से दूसरी जगह जाया करते हैं, इसलिए इन जानवरों का शिकार करने वाले लोग भी इनके पीछे पीछे जाया करते होंगे। তার মানে কি হলো, এখন মনে করো দ্বিতীয় কারণে এসে কি বলছে যে সমস্ত পশুগুলো কি করতে, নিজের শিকারের জন্য, অর্থাৎ পশুরাও তো তাদের শিকার করে, পশুরাও তো তাদের চারা খোঁজে খাবারের জন্য, তো এই পশুগুলো তাদের খাবারের খোঁজে, হুম অথবা এখানে কি বলেছে, হিরণ और मवेशी अपना चारा ढूंढने, অর্থাৎ পশু, যে সমস্ত পশুগুলো তোমার অন্যান্য পশুগুলোকে শিকার করে খায়, যেমন মনে করো একটা বাঘের কথা বলছি, বাঘ যেমন হরিণকে শিকার করে খায়, তাহলে বাঘ যদি হরিণ শিকারের জন্য অন্য কোথাও যায়, তাহলে বাঘকে মারার জন্য যে সমস্ত মানুষগুলো রয়েছে, যে সমস্ত পশু সংগ্রাহক রয়েছে, তারা কি করবে, তারাও সেই বাঘের পেছনে পেছনে যাবে, তাই না? ওই জন্য কি হচ্ছে, যে সমস্ত পশুগুলো চারা খোঁজার জন্য বা খাদ্য খোঁজার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, ওই সমস্ত পশুকে শিকার করার জন্য আবার ওই মানুষগুলো কি করতো, সেই পশুর পেছনে পেছনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। তাহলে কি, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তার কারণ হিসেবে এটাও একটা কারণ, তাই না? যে পশু পাখি শিকার করার জন্য, পশু পাখিগুলো নিজের খাদ্য সংগ্রহ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, ফলে তাদের পেছনে পেছনে সেই পশু শিকারীগুলোও এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। বেশ, 3 নম্বর কারণ হিসেবে দেখাচ্ছে কি দেখো, বলছে तीसरा कारण अर्थात 3 নম্বর কারণ কি বলছে, यह कि पेड़ों और पौधों में फल फूल अलग अलग मौसम में आते हैं, इसलिए लोग उनकी तलाश में उपयुक्त मौसम के अनुसार अन्य इलाकों में घूमते होंगे। এখন মনে করো যে কোনো একটা জঙ্গল রয়েছে, মানুষগুলো তখন থাকতে থাকতে কি হয়েছিল বলতো, তাদের একটা অভ্যেস হয়ে গেছিল, তাদের একটা পরিচিত হয়ে গেছিল যে কোন সময়ে কোন ফলগুলো থাকে। তো মনে করো যখন এখন মনে করো যেমন আমের সিজন চলছে, এখন যে সমস্ত মানুষেরা আম গাছের বাগানে থাকবে, তো বেসিক্যালি তারা সেখানে খাদ্য পাবে। এবার আম যখন শেষ হয়ে যাবে, তখন তারা আবার অন্য কোনো খাদ্য সংগ্রহ করার জন্য যেই ফলটা পাওয়া যাবে সেই সময় সেই সেই জায়গায় চলে যাবে, তাই না? ওরকমই তখনকার মানুষেরাও যেই গাছের ফল শেষ হয়ে যেত বা যেই সময়ে যে ফলটা পাওয়া যেত, সেই সময় অনুযায়ী তারা জায়গা চেঞ্জ করে করে কিন্তু সেই জায়গায় ফল বা ফুল বা খাবার খোঁজার জন্য কিন্তু চলে যেত। অর্থাৎ জলবায়ু অনুযায়ী বা মৌসুম অনুযায়ী কি হতো, যেখানে যেরকম ফল পাওয়া যেত সেইখানে তারা কিন্তু হাজির হয়ে যেত খাদ্য সংগ্রহের জন্য। এইরকম করার জন্য এটাকে কিন্তু বলা হতে পারে 3 নম্বর কারণ, যে মানুষেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এবং লাস্ট 4 নম্বর কারণে কি বলছে, বলছে
जे यह है कि पानी के बिना किसी भी प्राणी या पेड़ पौधे का जीवन रहना संभव नहीं होता और पानी झीलों झरनों तथा नदियों में ही মিলতা है কি বলছে বলছে 4 নম্বর কারণে বলছে আমরা সবাই জানি যে জল হচ্ছে জীবন তো জল ছাড়া কোনো কিছুই বাঁচতে পারে না প্রাণীও বাঁচতে পারে না কোনো উদ্ভিদও বাঁচতে পারে না কিছুই বাঁচতে পারে না তাই না ওই জন্য কি করছে যে আর জল কোথায় পাওয়া যেত কোনো খাল বিল पुकुर नदी नाला ये समस्त जगह पाया जाता यद्यपि कई नदियों और झीलों का पानी कभी नहीं सूखता कुछ झीलों और नदियाँ में पानी बारिश के बाद ही मिल पाता है इसलिए ऐसी झीलों और नदियों के किनारे बसे लोगों को सूखे मौसम में पानी की तलाश में इधर उधर जाना पड़ता होगा इसके अलावा लोग अपने नाते रिश्तेदारों या मित्रों से मिलने भी जाया करते होंगे यहाँ ये स्मरण करना रखना जरूरी है कि ये सभी लोग पैदल यात्रा किया करते थे তাহলে 4 নম্বর এর কারণ হিসেবে আমরা পেলাম যে জলের খোঁজে তাই না মেন কথা হচ্ছে জলের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এবার কোনো কোনো জায়গায় যে সমস্ত জায়গাতে খাল বিলগুলো শুকিয়ে যেত যে সমস্ত জায়গার খাল বিলগুলো শুকিয়ে যেত সেই সমস্ত জায়গার মানুষগুলো কি করতো ওই জায়গাটা ছেড়ে গিয়ে যেখানে জল পাওয়া যাবে সহজেই সেখানে গিয়ে বসবাস শুরু করতো তাহলে 4 নম্বর কারণ হিসেবে দেখাচ্ছে যে কি জলের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এবং আরো কি দেখাচ্ছে আরো দেখাচ্ছে যে তারা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু তারা বাড়ি বলতে তাদের সঙ্গে দেখা করার জন্য কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের যেতে হতে পারে এরকমটাও কিন্তু কারণ হিসেবে দেখাচ্ছে এবং আরো একটা কথা বলে দিল যে এই যে তারা যাতায়াত করছে এখন তো আমরা কি করি বাইক নিয়ে নিই বা কোনো টোটো ধরে নিই বা কোনো বাস ধরে নিই বা কোনো ট্রেন ধরে নিই কিন্তু তারা কিন্তু সেই সমাজে তো আর এইরকম পদ্ধতি ছিল না বা এইরকম সুবিধা ছিল না তখন তারা কিন্তু যেখানেই যেত সবসময় কিন্তু পায়ে হেঁটেই কিন্তু তারা যেত पैदल यात्रा মানে পায়ে হেঁটে তারা যাত্রা করত তাহলে মানুষ এখান থেকে ওখানে যেত এর কারণ আমরা 4টা পেলাম এবং এই 4টি কারণ কিন্তু আমরা দেখলাম এবার আমরা যে পয়েন্টের দিকে এগোবো সেটা হচ্ছে आरंभिक मानव के बारे में जानकारी कैसे मिलती है অর্থাৎ এই যে আরম্ভিক সমাজের যে মানুষেরা সেই মানুষের সম্পর্কে আমরা কিভাবে জানকারি পাওয়া যায় বা পেয়েছি বা পাবো তাই না সেই সম্পর্কেই বলছে ये संभव है कि लोगों ने अपने काम के लिए पत्थरों लकड़ियों और हड्डियों के औजार बनाए हों इनमें से कुछ औजारों का उपयोग फल फूल काटने हड्डियां और मांस काटने तथा पैरों की छाल और जानवरों की खाल उतारने के लिए किया जाता था তার মানে কি আমরা এর আগে দেখলাম যে মানুষগুলো এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে এর কারণ এর 4টে কারণ দেখলাম এবং ওই সমস্ত মানুষগুলো যে গিয়েছিল এক জায়গা থেকে অন্য জায়গায় তাহলে এটা আমরা কি করে বুঝতে পারছি এটা যদি জানতে হয় তাহলে আমরা কিভাবে মানে তাদের সম্পর্কে জানতে পারবো তো ওই জন্যই বলছে যে এটা হতে পারে যে তারা নিজের কাজ করার জন্য হ্যাঁ পাথর বা কাঠ অথবা কোনো হাড় এই সমস্ত কিছু দিয়ে তারা কিন্তু औजार বানিয়েছিল औजार মানে হচ্ছে যন্ত্র इनमें से कुछ औजारों का उपयोग फल फूल काटने हड्डियां और मांस काटने तथा पैरों की छाल और जानवरों की खाल उतारने के लिए किया जाता था তার মানে কি তারা যে সমস্ত তোমার কাঠ দিয়ে বা পাথর দিয়ে বা হাড় দিয়ে যে যন্ত্রগুলো বানিয়েছে সেই সমস্ত যন্ত্র দিয়ে কি করতো তারা ফল ফুল কাটার জন্য ব্যবহার করতো তারা মাংস কাটার জন্য ব্যবহার করতো অথবা কোনো গাছের ছাল ছেলার জন্য ব্যবহার করতো তাই না তো এই সমস্ত কাজের জন্য কিন্তু তারা ব্যবহার করতো कुछ के साथ हड्डियां या लकड़ियां के मुट्ठे लगा कर भाले और बाण जैसे हथियार बनाए जाते थे কি বলছে কিছু কিছু হাতিয়ার এরকম ছিল কিছু কিছু যন্ত্র এরকম ছিল যে আহ, তার একটা কাঠের মুঠো লাগিয়ে দিত সেই লোহাটার সাথে এবং সেটা একটা ফালার মতো বা সেটা একটা ভালের মতো কি হতো বা একটা হাতিয়ার হয়ে যেত कुछ औजारों के कुछ औजारों से लकड़ियां काटी जाती थी लकड़ियां का उपयोग ईंधन के साथ साथ झोपड़ियां और औजार बनाने के लिए भी किया जाता था দেখো এগুলো কিন্তু আমি আমি এর আগেও বললাম যে আমি যতগুলো
এই নোটের মধ্যে রাখবো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা লাইনে তো আর বলবো না যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে বুঝে নিতে হবে। কারণ আমি শুধুমাত্র সেই জিনিসগুলোই আমি নোটের মধ্যে নিয়েছি যেগুলো থেকে প্রশ্ন আসে বা যেগুলো থেকে প্রশ্ন দেওয়ার মতো। তো বারবার তো আর একটা কথা বলতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে বলবো যাতে তোমাদের মনে থাকে যে এই নোটের মধ্যে যত কিছু থাকবে সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে ছেড়ে দেওয়া কোনো অপশন নেই, ছেড়ে দেওয়ার কোনো অপশন নেই। কারণ একেবারে খাঁটি খাঁটি যে জিনিসগুলো এনসিইআরটির বইয়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলোই আমি তুলে ধরেছি, এবং এগুলো কিন্তু একেবারে তুমি যদি এনসিইআরটির বই পড়ো তাহলে একইভাবেই লেখা রয়েছে। হ্যাঁ, তবে এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে অনেক কিছু আরও এক্সট্রা পড়তে হবে যেগুলোর কোনো দরকারই নেই। ওই জন্য আমি কি করেছি, এনসিইআরটি বইটা থেকে একেবারে খাঁটি খাঁটি যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তুলে ধরেছি যাতে তোমাদের সময়টা বেঁচে যায়। বেশ, ताले की হচ্ছে যে लकड़ियों का उपयोग ईंधन के साथ साथ झोपड़ियां और औजार बनाने के लिए भी किया जाता था। মানে এই যে কাঠের যে ব্যবহার, শুধুমাত্র কাঠের ব্যবহারটা কি জ্বালানি হিসেবেই বা ইন্ধন হিসেবে কি ব্যবহার করতো? না। তাহলে কি করতো? তাহলে এই যে ইন্ধন বা জ্বালানি এর সঙ্গে সঙ্গে বা এর সাথে সাথে ঝোপড়িয়া और औजार बनाने के लिए भी किया जाता था। অর্থাৎ মানে ঝুপড়ি বলতে তালখুপড়ি টাইপের যে বা মানে থাকার যে জায়গা, দেখবে রাস্তা পথের ধারে মানুষেরা একটা তালখুপড়ি টাইপের কোনো একটা চাদর বা কোনো একটা তিরপাল টাইপের কোনো কিছু নিয়ে একটা থাকার মতো জাস্ট মানে মাথাটা ঢেকে থাকবে এরকম কোনো একটা জায়গা কিন্তু বানিয়ে রাখে। ঠিক আগের যুগের মানুষরা কিন্তু সেরকমই ঝুপড়ি দিত। তখন হয়তো গাছের ছাল-টাল দিয়ে হয়তো বানাতো বা গাছের পাতা-টাতা দিয়ে ঢেকে দিত। তখন তো এত রকমের প্লাস্টিক তখন ছিল না। তো তাহলে কি করতো? তাহলে কাঠের ব্যবহার শুধুমাত্র তারা ইন্ধন বা জ্বালানি হিসেবেই যে ব্যবহার করতো এমনটা না। তারা কিন্তু ঝুপড়ি বানানোর জন্য অথবা বিভিন্ন রকমের যন্ত্রপাতি, হাতিয়ার হিসেবে কিন্তু তারা কাঠটাকে ব্যবহার করত। তারপর কি বলছে? বলছে आखेटक संग्राहक को होने का प्रमाण मिले है कुरनल गुफाएं भीमबेटका हुंग्सको। দেখো এবার এখানে কয়েকটা জায়গার নাম দিয়ে দিয়েছে যে আখেটক সংগ্রাহক অর্থাৎ যারা পশু শিকার করত আগের যুগে, তাদের যে প্রমাণ তারা যে ছিল তার প্রমাণ কোথায় কোথায় পাওয়া যায়? কুরনাল গুফায়, এটা একটা জায়গার নাম, ভীমবেটকা এটা একটা জায়গার নাম, আর হুসগো বলে একটা জায়গা রয়েছে সেখানে। বেশ, এবার এর আগেই যখন আমরা দেখেছিলাম এর আগের চ্যাপ্টারে যে পুরাপাষাণিক কাল, নবপাষাণিক কাল, তারপরে মহাপাষাণিক কাল এরকম ছিল। তো এখানে কিছু কিছু জায়গা দেওয়া হয়েছে যেটা কোন 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 পুরাস্থলের মধ্যে পড়ছে। তো এইটা আসলে এনসিইআরটির বইটাতে গুছিয়ে বা কোনো এইভাবে লেখা ছিল না। এনসিইআরটির বইয়ে জাস্ট একটা ম্যাপের মাধ্যমে দেওয়া ছিল। আমি সেটাকে একটা সিস্টেম ওয়াইজ টাইপ করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ কেউ হয়তো ম্যাপ তো আর এইখানে সেরকমভাবে দেওয়া যাবে না। তো আমি পুরাস্থল কোনগুলো, না তারপরে পুরাপাষাণিক পুরাস্থল কোনগুলো, নবপাষাণিক পুরাস্থল কোনগুলো, মহাপাষাণিক পুরাস্থল কোনগুলো, আরম্ভিক গাঁও কোনগুলো ছিল মানে গ্রাম, তারপরে আধুনিক নগর কি কি ছিল সেই সমস্ত একটা লিস্ট কিন্তু বানিয়ে দিয়েছি। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখে দেখে রাখবে, কারণ প্রশ্ন হয় যে পুরাপাষাণিক পুরাস্থলের মধ্যে রয়েছে কুরনাল গুফায়, তারপরে কুরনাল গুফায় দুবার হয়ে গেছে টাইপ এখানে, তাহলে কুরনাল গুফায় ভীমবেটকা এই দুটো কিন্তু পুরাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে। নবপাষাণিক পুরাস্থল কি পড়ছে? দেখো বুড়ঝাম পড়ছে, মেহেরগড় পড়ছে, তারপরে মহাগড়া পড়ছে, চিরাদ পড়ছে, দা ওজলি হচ্ছে, তারপরে ইন্ডিগ, তারপরে পেয়মপল্লী, এগুলো কিন্তু নবপাষাণিক পুরাস্থল। এগুলো মনে রাখতে হবে, মানে এগুলো একেবারে যদিও মুখস্থ করার কোনো জায়গা থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের মুখস্থ করে নিতে হয়, মুখস্থ করার মতো করে নিতে হয়। তো এই যে পেজটা, এই পেজটা একেবারে ওরকম করেই পড়তে হবে, কারণ এই যে তোমার মেলাতে দিয়ে দেয় যে মনে করো যে চারটা দিয়ে দিল অপশন, মানে অপশন বলছি চারটা নাম দিয়ে দিল, পুরাপাষাণিক পুরাস্থল, নবপাষাণিক পুরাস্থল, মহাপাষাণিক পুরাস্থল এবং আধুনিক নগর, এইভাবে দিয়ে দিল এবং পাশে কোনো কোনো জায়গাগুলো অমিল করে দিয়ে দিল। দেখা হলো যে পুরাপাষাণিক পুরাস্থলের সামনে দিয়ে দিল কোনো একটা মুম্বাই বা কলকাতা। তো তোমাকে এইভাবে মেলাতে হবে। ওই জন্য প্রত্যেকটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা কোন কোন এর মধ্যে পড়ছে। ভীমবেটকা যেমন পুরাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে, কুরনাল গুফা এটা কি পড়ছে? পুরাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে। ঠিক একই রকম ভাবে যদি চিরাদ বলা হয় তাহলে চিরাদটা কি? নবপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে। মেহেরগড়টাও কি? নবপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে। আর যদি ব্রহ্মগিরি
ব্রহ্মগিরি দিয়ে দেয়, তাহলে সেটা কি? সেটা মহাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে। তারপরে আদি চান্নালুর যদি বলে, আদি চান্নালুর, এই যে আদি চান্নালুর, এটা কি? এটা হচ্ছে মহাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে, মহাপাষাণিক পুরাস্থলের মধ্যে পড়ছে, তাই না? তো এইভাবে মনে রাখতে হবে। আরম্ভিক গ্রাম মানে প্রারম্ভিক যে গ্রাম, ইনাম গ্রাম, মানে ইনাম গ্রাম বা ইনাম গ্রাম যেটাকে বলো না কেন। আধুনিক নগরের মধ্যে কলকাতা পড়ছে, তারপরে মুম্বাই পড়ছে, কলকাতা মুম্বাই এগুলো কিন্তু পড়ছে। তো এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, একেবারে ইম্পর্টেন্ট জিনিসগুলোই এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলোকে ভালো করে দেখে নেবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে মেলানোর যে কোশ্চেনগুলো হয় সেটা কিন্তু দিয়ে দেয়। ডান দিক বাঁ দিক মেলানোর যে প্রশ্নগুলো হয় না, সেখান থেকে কিন্তু মানে এইখান থেকে কিন্তু এইরকম প্রশ্ন কিন্তু খুবই হয়। বেশ, পরের পেজে আমরা চলে যাই। रहने की जगह निर्धारित करना মানে থাকার জায়গা নির্ধারিত করা, থাকার জায়গা নির্ধারিত করা। বলছে पूरा पाषाणिक पुरास्थल वे पुरास्थल है जहां पर आखेटक खाद्य संग्राहकों के होने के प्रमाण मिले हैं, क्योंकि पत्थर के उपकरण बहुत महत्वपूर्ण थे, इसलिए लोग ऐसी जगह ढूंढते रहते थे जहां अच्छे पत्थर मिल सके। দেখো আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম পুরাস্থল নিয়ে। যাদের পুরাস্থল নিয়ে সমস্যা ছিল তারা জেনে নাও যে पुरास्थल एक्चुअली काके बोलছে। বলছে पूरा पाषाणिक पुरास्थल वे पुरास्थल है जहाँ पर आखेटक खाद्य संग्राहकों के होने के प्रमाण मिले हैं। অর্থাৎ পুরা পাষাণিক পুরাস্থল তাদের সেই সব পুরাস্থল গুলোকেই বলা হবে যেখানে आखेटक खाद्य संग्राहकों के होने का प्रमाण मिले हैं, क्योंकि কেন? पत्थर के उपकरण बहुत महत्वपूर्ण थे, इसलिए लोग ऐसे जगह ढूंढते रहते थे जहाँ अच्छे पत्थर मिल सके। কেন? কারণ তখনকার সময়ে পাথরের যে উপকরণ, পাথরের যে হাতিয়ার সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। পাথরের তখনকার সময়ে কিন্তু এই যে পাথরের হাতিয়ারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ওই জন্য যেখানে পাথরের হাতিয়ার বা পাথর যেখানে খুব বেশি পরিমাণে পাওয়া যেত সেখানে কিন্তু মানুষগুলো চলে যেত এবং সেখানেই কিন্তু থাকার জায়গা হিসেবে বেছে নিত। जहाँ लोग पत्थरों से औजार बनाते थे उन स्थलों को उद्योग स्थल कहते थे। কি বলছে? যেখানে মানুষ পাথর দিয়ে বিভিন্ন রকমের औजार মানে হাতিয়ার বানাতো সেই জায়গাটাকে কি বলা হতো? উদ্যোগ স্থল। তাহলে উদ্যোগ স্থল কাকে বলা হয়? যেখানে মানুষ পাথরের বিভিন্ন রকমের औजार বা বিভিন্ন রকমের হাতিয়ার বানাতো সেই জায়গাটাকে বলা হতো उद्योग स्थल। कभी कभी लोग इन स्थलों पर कुछ ज्यादा समय तक रहा करते थे, ऐसे स्थलों को आवासीय और উদ্যোগ স্থল कहते हैं। তার কি কখনো কখনো কি হতো যে এই সমস্ত লোকগুলো ওই সমস্ত তাহলে ওই সমস্ত জায়গাতে কখনো কখনো মানুষগুলো কি করতো? অনেকটা দিন থেকে যেত বা অনেকটা দিন বাস বাস করতো। তো ওই সমস্ত জায়গাগুলোকে কি বলা হতো এই জন্য? আবাসীয় অথবা উদ্যোগ স্থল। তাহলে কি হলো? আবাসীয় বা উদ্যোগ স্থল কাকে বলা হচ্ছে? যে যেখানে উদ্যোগ স্থল ছিল সেই সমস্ত জায়গাগুলোতে মানুষ অনেক সময় কি হতো? অনেক দিন থেকে যেত, অনেক দিন বাস করতো। সেই জন্য ওই সমস্ত জায়গাগুলোকে বা ওই জায়গাগুলোকে কিন্তু আবাসীয় স্থলও বলা হতো। আচ্ছা, পরের টপিকগুলো দেখি। এবার পুরাস্থল। বলছে पुरास्थल उस स्थान को कहते हैं जहाँ औजार, बर्तन और इमारतों जैसे वस्तुओं के अवशेष मिलते हैं। ऐसे वस्तुओं का निर्माण लोगों ने अपने काम के लिए किया था और बाद में वे उन्हें वही छोड़ गए। ये जमीन के ऊपर, अंदर, कभी-कभी समुद्र और नदी के तल में भी पाए जाते हैं। তাহলে কি? তাহলে পুরাস্থল কাকে বলছে? যে পুরাস্থল কাকে বলছে? পুরাস্থল তাকে বলছে যে पुरास्थल उस स्थानों को कहा जाता है जहाँ औजार মানে যন্ত্রপাতি, হাতিয়ার, তারপরে বার্তন মানে থালা বাসন, और ইমারতও যে কি বলছে বস্তু যেগুলো সেগুলোর অবশেষ কিন্তু পাওয়া যায়। ऐसी वस्तुओं का निर्माण लोगों ने अपने काम के लिए किया था। অর্থাৎ এই ধরনের যে বস্তু বা এই ধরনের যে যন্ত্রপাতি বা হাতিয়ার এগুলো তো সাধারণত তাদের কাজের জন্য বা নিজের কাজের জন্যই তো করে হয়েছিল, তাই না? ওই জন্য বলছে ऐसी वस्तुओं का निर्माण लोगों ने अपने काम के लिए किया था और बाद में वे उन्हें वहीं छोड़ गए। ये जमीन के ऊपर, अंदर, कभी-कभी समुद्र और नदी के तल में भी পাওয়া যেতে हैं। তার মানে এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? কখনো কখনো সমুদ্রের তলেও পাওয়া যায়, কখনো কখনো নদীর তলেও পাওয়া যায়, কখনো কখনো জমির উপরে পাওয়া যায়, জমির ভেতরে পাওয়া যায়, তাই না? তো এই সমস্ত জায়গাতে কিন্তু পাওয়া যেত। পরের এবার বলেছে ভীমবেটকা, যেটা বর্তমানে মধ্যপ্রদেশ।
আবাসীয় পুরাস্থল उन्हें कहते हैं जहां लोग रहा करते थे। আমরা একটু আগেই এর আগের পেজে দেখলাম যে আবাসীয় পুরাস্থল কাকে বলে। তো বলছে আবাসীয় পুরাস্থল তাকেই বলবো যেখানে মানুষ बास करत। इनमें गुफाओं और कंदराओं जैसे वे स्थल होते हैं। लोग इन गुफाओं में इसलिए रहते थे क्योंकि यहाँ उन्हें बारिश, धूप और दबावों से राहत मिलती थी। ऐसी प्राकृतिक गुफाएं विंध्य और दक्कन के पर्वतीय इलाकों में मिलती हैं जो नर्मदा घाटी के पास है। নর্মদা নদী বা নর্মদা ঘাটি এইগুলোর সম্পর্কে আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়েছিলাম। তো কি বলছে? বলছে কেন ওরকম গুফাতে মানুষ থাকতো? কারণ সেখানে ওই বৃষ্টি থেকে বাঁচা যেত। অনেক ধূপ বা অনেক রোদ যে বা ঝড় কিছু হলে সেখানে কিন্তু সেই গুফাগুলোতে কিন্তু থাকা যেত। এগুলো হচ্ছে এক প্রকার প্রাকৃতিক গুফা। মানে এগুলো মানুষ তৈরি করেনি এবং এগুলো পাওয়া যায় কোথায়? বিন্ধ্য और दक्कन के पर्वतीय এলাকা में। অর্থাৎ বিন্ধ্য এবং দক্কনের যে জায়গাটা বা যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রতে কিন্তু অনেক এই প্রাকৃতিক গুফাগুলো পাওয়া যায় যেগুলো অবস্থিত নর্মদা ঘাটের আশেপাশে। পরের আমরা পয়েন্টে চলে যাই। এবার এখানে খুব সুন্দর করে দুটো নির্মাণ কাজের পদ্ধতির কথা বলা হয়েছে। কি নির্মাণ কাজের? বলছে যন্ত্রপাতি निर्माण औजार, ठीक है, माने हाथियार। বলছে पाषाण उपकरणों को प्राय दो तरीके से बनाया जाता था। অর্থাৎ পুরাপাষাণিক যে औजारগুলো ছিল সেই औजारগুলো সাধারণত দুটি পদ্ধতিতে বানানো হতো। দুটি পদ্ধতিতে বানানো। তো প্রথম পদ্ধতিটা কি বলছে? প্রথম পদ্ধতি বলছে যে पत्थर से पत्थर को टकराना। তাহলে ফার্স্ট যে সিস্টেমটা সেই সিস্টেমটা হচ্ছে পাথরের সঙ্গে পাথরে ঘর্ষণ করে করে যে তোমার যন্ত্রপাতি বানানো হয়। বলছে यानी जिस पत्थर से कोई औजार बनाना होता था उसे एक हाथ में लिया जाता था और दूसरे हाथ से एक पत्थर का हथौड़ी जैसा इस्तेमाल होता था। इस तरह आघात करने वाले पत्थर से दूसरे पत्थर पर तब तक सल्क निकाले जाते हैं जब तक वांछित आकार वाला उपकरण ना बन जाए। তাহলে কি করতো? একটা পাথর নিত, যেই পাথরটাকে আমরা কোনো প্রকার আকার দিতে চাইছি সেই পাথরটাকে একটা হাতে নিতাম আর একটা পাথর দিয়ে কি করতাম? হাতুড়ির মতো ঠুকতেই থাকতাম যতক্ষণ না ওই পাথরটাকে আমরা যেরকম ডিজাইন দিতে চাইছি, যেরকম আকার দিতে চাইছি সেরকম আকারে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অন্য হাত দিয়ে যে পাথরটি রেখেছি সেই পাথরটি দিয়ে কিন্তু আমরা ঘর্ষণ করতে থাকি এবং ঠুকতেই থাকি। দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে দবাব सल्क तकनीक। কিরকম ভাবে সিস্টেমটা? বলছে इसमें कोड को एक स्थिर सतह पर टिकाया जाता है। কোড বলতে যেটাকে আমরা আকৃতি দিতে চাইছি একটা নির্দিষ্ট বা একটা তোমার স্থির একটা জায়গাতে সেটাকে রাখা হলো। और इस कोड पर हड्डी या पत्थर रखकर उस पर हथौड़ी नुमा पत्थर से सल्क निकाले जाते हैं। মানে কি? মানে যেই জিনিসটাকে আমরা বানাতে চাইছি সেই জিনিসটাকে একটা জায়গায় স্থির জায়গাতে রেখে সেই জিনিসটার ওপরে হাড়ের অথবা পাথরের কোনো একটা ওটাকে কি করা হবে? ওটাকে ছেনি টাইপের ব্যবহার করা হবে। ওটাকে রেখে ওর উপরে আবার হাতুড়ি দিয়ে মেরে সেটাকে একটা আকৃতি দেওয়া হবে নিচের সেই কোড যেটা ছিল। অর্থাৎ যেই জিনিসটা আমরা আকৃতি দিতে চাইছি সেই জিনিসটাকে কোনো একটা স্থির জায়গাতে শক্ত একটা জায়গাতে রেখে ওর উপরে একটা হাড় বা পাথরটাকে ধরে আবার একটা পাথরকে হাত দিয়ে হাতুড়ি হিসেবে ব্যবহার করে সেটার উপরে কিন্তু মেরে কি হবে? সেটার উপরে আকৃতি দেওয়া। তাহলে দুটো পদ্ধতি পেলাম। একটা পেলাম কি? পাথরে ঘর্ষণ করিয়ে ঠুকে একটা আবার একটা দ্বিতীয় নম্বর সিস্টেম পেলামটা কি? পাথরটা একটা স্থির জায়গাতে রেখে ওটা একটা আবার অন্য কোনো একটা পাথর বা একটা হাড় দিয়ে ছেনি টাইপের সেটাকে ব্যবহার করে আবার ওই ছেনির উপরে আবার একটা অন্য কোনো পাথর দিয়ে মেরে সেটাকে একটা আকৃতি দেওয়া। তাহলে কি? একটা হলো पत्थर से पत्थर को टकराना আর সেকেন্ড যেটা বলছে दबाव सल्क तकनीक। বেশ, आग की खोज। এবার চলে আসবে আগুনের খোঁজ। বলছে कुरनल गुफा यहाँ राख के अवशेष मिले हैं। राख माने छाई। इसका मतलब ये है कि आरंभिक लोग आग जलाना सीख गए थे। आग का इस्तेमाल कई कार्यों के लिए किया गया होगा जिसे कि प्रकाश के लिए, मांस पकाने के लिए और खतरनाक जानवरों को दूर आदि भगाने के लिए।
তার মানে কি আগুনের যে খোঁজ, এই আগুনের খোঁজ কিন্তু কোথায় পাওয়া গেছে? কুরনাল গুফাতে কিন্তু আগুনের খোঁজটা পাওয়া গেছে। এবং এই যে আগুনের খোঁজটা পাওয়া গেল, তো এখান থেকে কি বোঝা গেল যে আরম্ভিক মানুষ যারা ছিল তারা কিন্তু আগুন জ্বালাতে শিখে নিয়েছিল বা আগুন জ্বালাতে তারা জানতো। এবং এই যে আগুনের ব্যবহার তারা বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমভাবে করতো। হতে পারে যে তারা তোমার আলোর জন্য আগুন জ্বালাতো, বা তারা মাংস-টাংস বা খাদ্য-টাদ্য সেদ্ধ করার জন্য, অথবা এটা হতে পারে যে কোনো ভয়ঙ্কর টাইপের যে পশুগুলা ছিল, সেই সমস্ত পশুগুলোকে অনেক, অনেক দূরে কিন্তু ভাগানোর জন্য বা তাড়ানোর জন্য কিন্তু তারা আগুন ব্যবহার করতো। बदलती जलवायु मुझे लगभग 12,000 साल पहले दुनिया की जलवायु में बड़े बदलाव आए और गर्मी बढ़ने लगी। इसके परिणाम स्वरूप कई क्षेत्रों में घास वाले मैदान बनने लगे। इससे हिरन, बारहसिंघा, क्या बोलते हैं? बारहसिंघा, भेड़, बकरी और गाय जैसे उन जानवरों की संख्या बढ़ी जो घास खाकर जिंदा रह सकते हैं। তার মানে কি? মানে জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। কিরকম ভাবে? মোটামুটি ১২,০০০ বছর আগে দুনিয়া অর্থাৎ পৃথিবীতে জলবায়ুর কি হয়েছে? বিশাল একটা পরিবর্তন আসে, এবং সেই আসে এবং আ গরমটা আস্তে, আস্তে বাড়তে লাগে। ফলে কি হয়? ফলে বিভিন্ন রকমের ঘাস, বিভিন্ন রকমের আ গাছ কিন্তু বাড়তে থাকে। এর ফলে যারা যে সমস্ত পশুরা ঘাস খেয়ে বাঁচতো বা যে সমস্ত পশুদের খাবার ঘাস ছিল, সেই সমস্ত পশুরা আস্তে, আস্তে বাড়তে থাকলো। অর্থাৎ সেই সমস্ত পশুর জনসংখ্যা ধীরে, ধীরে বাড়তে থাকলো। বেসিক্যালি বাড়বেই। যে যেই জিনিসের খাদ্য বেশি পাওয়া যায় সেই জিনিসগুলোকে বেশি মানুষ পালনও করে, বেশি মানুষ রাখে, তাই না? ওইজন্য ওই সমস্ত পশুগুলোর কিন্তু সংখ্যা ধীরে, ধীরে বাড়তে থাকলো। कौन क्या करता था? এটাও একটা ভীষণ জায়গা। কে কি কাজ করত? আরম্ভিক লোক শিকার তথা ফলমূল का संग्रह किया करते थे। আরম্ভিক লোকেরা কি করত? শিকার করত, ফলমূল সংগ্রহ করত। वे पत्थरों के औजार और गुफाओं में चित्र बनाते थे। তারা কি করত? পাথরের বিভিন্ন রকমের হাতিয়ার বানাতো, আমরা একটু আগেই জানলাম। তারপরে যে গুফাগুলো ছিল, সেগুলো গুফাগুলোতে বিভিন্ন রকমের চিত্র বানাতো। তারপর কি করত? महिला और পুরুষ दोनों ने मिलकर कई काम एक साथ किया होगा। অর্থাৎ মহিলা এবং পুরুষেরা মিলে, দুজন মিলে একসাথে কোনো, কোনো কাজ করত। ये भी हो सकता है कि कुछ तरह के काम केवल महिलाएं करती थी। এটাও হতে পারে যে কিছু, কিছু কাজ শুধুমাত্র মহিলারাই করত, আবার কিছু, কিছু কাজ কেবল পুরুষরা করত। इसके अलावा उपमहाद्वीप के अलग-अलग क्षेत्रों में अलग-अलग परंपराएं भी रही होगी। এছাড়াও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সিস্টেম বা বিভিন্ন রকমের পরম্পরা বা বিভিন্ন রকমের রীতিনীতি কিন্তু থাকতো। এবার আসবে, এখানেও একটা বেশ ভালো পয়েন্ট, ভারত মে শুতুরমুর্গ। ভারত মে শুতুরমুর্গ। शुतुरमुर्ग माने होच्छे ऊंट। भारत में पूरा पाषाण युग के दौरान शुतुरमुर्ग होते थे। महाराष्ट्र के पटने पुरास्थल से शुतुरमुर्ग के अंडे के अवशेष मिले हैं। इनके कुछ छिलकों पर चित्रांकन भी मिलता है। इन अंडों से मनके भी बनाए जाते हैं। তার মানে কি কোথায় কোথায় পাওয়া গেছে শুতুরমুর্গটা? বলছে মহারাষ্ট্রের যে পাটনি পুরাস্থল ছিল, মহারাষ্ট্রের যে পাটনি পুরাস্থল সেখানে পাওয়া গেছে। এই শুতুরমুর্গের যে ডিম ছিল সেই ডিমের অবশেষ আহ, ওই তোমার মহারাষ্ট্রের যে পাটনি পুরাস্থল ছিল সেখান থেকে পাওয়া গেছে। এই ডিমের কি করতো? এই ডিমের যে ছিলকা থাকতো সেই ছিলকাতে অনেক কিছু চিত্র আঁকা যেত বা চিত্র আঁকা অবস্থায় পাওয়া গেছে। ইন अंडों से मनके बनाए जाते हैं। मनके মানে বিভিন্ন রকমের জিনিসপত্র। এবার একেবারে শেষ পাতায় চলে এসেছি। কিছু মানে কিছু গুরুত্বপূর্ণ তিথি দেওয়া হয়েছে। মধ্য পাষাণ যুগ মোটামুটি কত? 12,000 থেকে 10,000 সাল আগে। নবপাষাণ যুগ হচ্ছে মোটামুটি 10,000 সাল আগে। তাহলে 12,000 থেকে 10,000 সাল পেহলে, আর নবপাষাণ যুগ হচ্ছে 10,000 সাল পেহলে থেকে শুরু করে। তো আজকের এই যে আরম্ভিক সমাজে এর থেকে আর বেশি কিছু নেই। একটা ক্লাস মানে একটা অধ্যায় শেষ করতে মোটামুটি অনেকটা টাইমই লেগে যাচ্ছে। তবুও তো আজকে অনেকটা গতিতে বলেছি। তো যাই হোক,
এভাবেই করতে হবে, কিছু করার নেই। আগামীকাল এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছে গত শিটেটে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব এবং এর সঙ্গে কিছু আমরা প্র্যাকটিস সেটও এই চ্যাপ্টার থেকে কিন্তু দেখে নেব। তো আজকের জন্য এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নিও এবং যারা লাইক, কমেন্ট করোনি তারা করে দিও। লাইক, কমেন্ট করলে অ্যাকচুয়ালি ভালো লাগে। ভিডিও বানাতেও ইচ্ছে করে। মনে হয় যে না কেউ দেখছে, কারো উপকারে আসছে। আর কারো যদি কোনো মন্তব্য করার থাকে বা কোনো কিছু যদি পরামর্শ দেওয়ার থাকে বা অন্য কোনো পদ্ধতি যদি কারো আরো মনে হয় যে না এই পদ্ধতি থেকে আরো ওই অন্য পদ্ধতিটা বেটার, তাহলে ওটাও বলতে পারো, সমস্যা নেই। তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বা কোনো মন্তব্য কিছু বলার থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই করো। বেশ।